যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বা মায়ানমার যে রোল প্লে করছে তার পিছনে ভারত কি আছে বা ভারতের কি ইন্টারেস্ট আছে, এগুলো অনেক কিছু ডিপেন্ড করছে। এবার সেভেন সিস্টার ব্যাপারটা তো ওটা তো অনেক পরে। ব্যাপারটা হচ্ছে আমার যেটুকু ধারণা, যে আপনি যদি বলছেন যে ওই শকওয়েভটা আমাদের সেভেন সিস্টারের উপর এসে পড়বে, যদি চীন করে একভাবে তাহলে হ্যাঁ পড়বে। চীনের তো যথেষ্ট শক্তিশালী দেশ, তা চীন একটা গন্ডগোল পাকাতে পারে আমাদের সেভেন সিস্টার নিয়ে বা আমাদের নর্থ ইস্ট টেরিটরি নিয়ে, কিন্তু সেই ক্ষমতাটা পাকিস্তানের নেই বা বাংলাদেশে এককভাবে তো নেই। বাংলাদেশ যা কিছু হম্বিতম্বি করছে সব পাকিস্তান আর চীনের ভরসায়। এবার চীন হচ্ছে আবার সবচেয়ে সুবিধাবাদী একটা রাষ্ট্র, যে 180 ডিগ্রি ঘুরে দাঁড়াতে 1 মিনিটও সময় নেয় না। ফলে ওরা যেটা বলছে সেভেন সিস্টার করবো, আবার কেউ ওখান থেকে দেখছি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখছি ওরা হুমকি দিচ্ছে আমরা ভারত 3 দিনে দখল করে নেব, কলকাতায় ঢুকে যাবো, এইসব বলছিল, নানান কথাবার্তা বলছিল। এখন ব্যাপার হচ্ছে যে 3 দিনে দখল করবে, সে কি পারবে না সেগুলো অন্য কথা। বাংলাদেশটা আগে থাকুক, তো ওটা থাকবে। এখন চিন্তা, আপনি সেভেন সিস্টার বলছেন, আমি তো পুরো বাংলাদেশটা থাকবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এইটা যে একেবারে আমার যে মনে হয়নি তা নয়, কারণ যেহেতু জিও পলিটিক্স, কিন্তু আমি বলবো ইতিহাস ভূগোলের মতোই কিন্তু জিও পলিটিক্স একটা বিষয়। এবং আপনার বলতে পারেন আমি আপনার শিষ্যা, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা জিও পলিটিক্সের উপর ইন্টারেস্টটা কিন্তু আমার এসেছে আপনাদের সাথে আলোচনা করি, কয়েকজন বিদগ্ধজনের সাথে আলোচনা করি এসছে। এবং একটা জিনিস যেটা বলতে হয় না, যখন আমাদের দেশ ভাগ হয়েছিল আমাদের সাধারণ মানুষ কিন্তু তখন হয়তো দিব্যি খেতে কাজ করতে যেত, দিন গুজরান হতো। হঠাৎ করে কেউ না কেউ একজন বললো এই তোমার বাড়িটা পড়েছে ভারতে আর উঠানটা পড়েছে বাংলাদেশে। কত বড় খেলা ঘুরে গেছে তারা কিন্তু টেরও পায়, সাধারণ মানুষ কিন্তু টেরও পাচ্ছে না যে ভেতরে কি রয়েছে, ভেতরে কি হচ্ছে, কি হতে চলেছে। এবং হ্যাঁ, বাংলাদেশের যদি কোনো সঠিক হাতে না পড়ে অদূর ভবিষ্যতে, আমি এটা বলছি না যে তারা সঠিক হাতে নেই, আমি বলছি বাংলাদেশ যদি আরো শক্ত না হয় তাহলে কিন্তু ভাগ হয়ে যাওয়ার বাংলাদেশের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। কারণ কুমির নয়, বোধহয় হাঙর ঢুকেছে। হ্যাঁ, একটা না, চারদিক দিয়ে, মানে তাকে ছিঁড়ে খাওয়ার জন্য চারদিক দিয়ে ঘিরে ধরেছে। এবং ওরা ভাবছে যে ওরা আক্রমণ করবে, কিন্তু ওরা জানে না অলরেডি ওরা আক্রান্ত হয়ে বসে আছে। এবং ওরা যাদের চরম মিত্র ভাবছে তারাই ওদের ছিঁড়ে খাওয়ার জন্য বসে আছে। এই যে খবরটা পাচ্ছি যে পাকিস্তান আর্মি নাকি বাংলাদেশের ঢুকে বসে আছে, যদি তাই হয় এর থেকে দুর্ভাগ্যজনক বাংলাদেশিদের জন্য আর কিছু হবে না। পাকিস্তান আর্মি যদি সত্যি বাংলাদেশের ভিতর ঢোকে, আছে চাইনিজ পিএলএ, শুনছি পিএলএ ওটাকে ঢুকছে, যদি ঢোকে ওদের যে কি হাল হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আমাদের পক্ষে কল্পনারও অতীত, এমন ভয়ঙ্কর কিছু করবে ওরা। মানে ওরা আমাদের পিছনে লাগবে গিয়ে ওরা নিজেদেরকে একদম শেষ করে ফেলবে, আর কিছু বাকি রাখবে না। তো সেই জন্যই মানে আমার মনে হচ্ছে যে, আর ওদিকে বালুচিস্তান কিন্তু একটা বিস্ফোরা বলা যেতে পারে মানে পাকিস্তানের জন্য। মানে ও যে কি হবে, এরপর যে কি করবে, এবং তার সঙ্গে পিওকে এবং তার সঙ্গে বাংলাদেশ, তিনটেই দেখুন একে অপরের সঙ্গে কিন্তু জড়িত। কিন্তু আমরা হয়তো দেখছি তিনটে আলাদা আলাদা বিচ্ছিন্ন, কিন্তু না, একটার সঙ্গে একটা ইন্টাররিলেটেড। এবং হয়ে দেখবেন যে এরকম হতে পারে যে একসঙ্গে তিনটেই পতন হলো, তিনটেই একসঙ্গে হলো, আবার বা একটা একসঙ্গে তিনটেই ধ্বংস হয়ে গেল। এটাও হতে পারে, বলা খুব মুশকিল মানে কি হবে এই মুহূর্তে। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে একটা জিওপলিটিক্যাল হাওয়াটা চেঞ্জ হতে, মানে যারা যা চাইছিল কদিন আগে তারা সেটা করতে পারবে না। মানে এই পাকিস্তানের যে গ্রুপ আইএসআই হোক বা যাই হোক, যারা ভারত বিদ্বেষী, তারা যে কিছুদিন আগে অজিত ডোভাল যেরকম কলকাতা ঘুরে গেলেন, তিনি যে এলেন কেউ টের পায়নি, তিনি যখন চলে গেলেন তারপরে তিনি যখন খবর দিলেন যে আমি কলকাতাতে এসেছিলাম, তাই নয় কি? অতএব খেলা কিন্তু টপ সিক্রেট, এ তো কেউ জানতে পারে না, কেউ বলেও না। কারণ অজিত ডোভাল এমন একটা লেভেলে ইন্টেলিজেন্স অফিসার যাকে নিয়ে সারা পৃথিবী ভাবে, তা সে আসবে সেটা খবর হবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমাদের এখানকার পুলিশ তো না গিয়ে রাষ্ট্র জেনে যাবে পুলিশ এসছে, হ্যাঁ, চোর আগে 1 ঘন্টা আগে টের পেয়ে যাবে বা খবরই পেয়ে যাবে, থানা থেকে রেড করতে যাচ্ছে।
তা ওখানে অজিত দোভাল, লোকটার নাম অজিত দোভাল, তা হবেই, এগুলো হবেই। এখানে শুধু এর আগেও কত এসছে বা কতবার গেছে আমরা তো জানি না, এটা তো লাকিলি কোনোভাবে কোনো খবরে এসে গেছে, এটাও আসার কথা ছিল না। হ্যাঁ, তো যাই হোক, ব্যাপার হচ্ছে বালুচিস্তানে যেটা হচ্ছে এখন, বালুচিস্তানে দু তিনটা অপশন আছে। বালুচিস্তান কি আলাদা রাষ্ট্রের দিকে যাচ্ছে, না বালুচিস্তান কি ভারতের সঙ্গে আসছে, না বালুচিস্তান নিজে আলাদা একটা দেশ হিসাবে আবার আত্মপ্রকাশ করবে, এইটা সময় বলতে হবে। তার আগে কিন্তু বলা খুব মুশকিল কি হবে। এবার আপনি বলতে পারবেন যে আপনি কি বুঝতে পারছেন এই দেখে। আমি তো এই মুহূর্তে যেটা বললাম যে পাকিস্তান, আমি পাকিস্তানের সম্পর্কে পড়ছিলাম যে পাকিস্তানে কতগুলি ভাষা গোষ্ঠী রয়েছে, কত রকমের সংস্কৃতি পাকিস্তানে রয়েছে। আমি দেখলাম ওদের মধ্যে অনেকগুলো ভাগের মধ্যে তিনটি প্রধান ভাগ হচ্ছে সিন্ধ, বালোচ আর পাঞ্জাবি। এদের মধ্যে যারা সবচাইতে বেশি ডমিনেন্ট, আমি বলবো সব ক্ষেত্রে, কি তাই ব্যবসায়িক ক্ষেত্রে হোক, মানে রাজনৈতিক ক্ষেত্রে হোক, আর্মির ক্ষেত্রে হোক, তারা হচ্ছে পাঞ্জাবি। আর আপনি একটা জিনিস হয়তো লক্ষ্য করবেন, ওই যে একটা খুব সুন্দর ধরনের মিষ্টি, অনেকে বলেন মজার ধরনের পাঞ্জাবি অ্যাকসেন্ট রয়েছে না, র কে রা বলা, হ্যাঁ, সেই ধরনের পাঞ্জাবি অ্যাকসেন্টে কিন্তু সবাই কথা বলে ওইখানে। আর আরেকটা হাস্যকর ব্যাপার, সেটা হচ্ছে আমি পাকিস্তানিদেরকে একজন, আমার এক খুব কাছের একজন বন্ধু ছিলেন, বান্ধবী বলা ভালো, আমি তাকে বলেছিলাম যে তোমরা উর্দু নিয়ে এত গর্ব করো কেন, ওটা তো হয়েছিল আমাদের উত্তরপ্রদেশে গঙ্গার তীরে, ওর জন্মটা হয়েছিল আমাদের উত্তরপ্রদেশে গঙ্গার ধারে জন্ম হয়েছিল, তো তোমাদের ভাষা ওটা কি করে হলো, তাই তো ওটা আরবি ভাষা কি করে হলো? ওই বললাম একই বিড়ম্বনা, বাংলাদেশের বাংলা আর পাকিস্তানের উর্দু, দুটোরই সেই দেশে জন্ম না, অথচ তারা নিয়ে লাফায়। আসলে উর্দু হচ্ছে আমাদের প্রাকৃত বা সংস্কৃতির যে আমাদের সংস্কৃতি, তার সঙ্গে আরবিক ফার্সি কিছুটা মিশে উর্দু হয়েছে। হ্যাঁ, উর্দু বলে তো মৌলিক কোনো ভাষা ছিল না, সেটা ভারত একদম ঠিক বলেছেন, গঙ্গার ধারে লখনৌর কাছাকাছি এটা তৈরি হয়। কিছু পার্সি, কিছু ফার্সি, কিছু আরবিক, সমস্ত ভাষা এবং কিছু হিন্দি মিলিয়ে, মানে যার ফলে বর্তমান হিন্দি আর বর্তমান উর্দু অনেকটা সেই যমজ বোনের মতো, একই রকমের। বিশেষ করে আপনি দেখবেন লখনৌ, বেনারস, এইসব জায়গায়, লখনৌ বা বেনারসে এইসব জায়গার যে হিন্দি, তার বলন একই রকমের, যার মধ্যে উর্দু এটা প্রভাবটা অনেক বেশি। কিন্তু আপনি যদি বিহারের দিকে মিথিলা বা ওইসব দিকে হিন্দি শোনেন, সেই হিন্দি কিন্তু অন্যরকম বিশুদ্ধ সংস্কৃত। মানে আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের টিভি ইন্ডাস্ট্রিতে প্রথম যে ভদ্রলোক বিশুদ্ধ হিন্দি শুনিয়েছিলেন, তিনি হচ্ছেন রামানন্দ সাগর। ওনার রামায়ণে প্রত্যেকটা উনি লেকিন, কিউ কি এসব কখনো বলেননি, উনি পরন্তু, কিন্তু এই শব্দগুলো ইউজ করেছেন একদম। পানীয় বলেননি, জল বলেছেন। হ্যাঁ, তা এই একদম পিওর মানে সংস্কৃত থেকে যে প্রাকৃত যে ভাষা হয়েছিল, এবং তুলসীদাসের আমার ওইটাই কিন্তু ফলো করেছিলেন। তো সেই অর্থে ওই মানে আরবিক ইনফ্লুয়েন্সে যে তৈরি হয়েছে উর্দু, সেটাও আপনি একদম ঠিক, ওটা পাকিস্তানে হয়নি, ওটাও ভারতে হয়েছে। ওটাও ভারতে, তাই আমি জিজ্ঞেস করছিলাম। বাংলাদেশ তো ভারতের ওই মৈথিলি অপভ্রংশ, ওই মিথিলা। তা সেক্ষেত্রে এই ক্ষেত্রে বলছি, মানে এই যে বাংলাদেশ এবং পাকিস্তান দুটোই একটা, আমার মনে হয় একটা, মানে কি বলবো, এগুলো মানে মানে এক কথাকে আইটেম আর কি, সার্কাসের আইটেম, মানে লোক হাস্যকর ব্যাপার দুটোই আমার কাছে। লোক হাসানো ছাড়া কিছু নেই। এমন দুটো দেশ, এমন দুটো জাতিসত্তা, যাদের নিজস্ব কোনো অস্তিত্বের কোনো ঠিক নেই, নিজেদের কোনো মানে আমরা ছায়ের ওপর দাঁড়িয়ে আছে স্ট্রাকচারটা, ছাইটা উড়ে গেলেই ওর শূন্যে ভাসবে। ওই দেশের কোনো সুধী মানুষ যদি এটা ভাবেন যে আমাদের এই দেশ দুটিকে সৃষ্টি করার পেছনে ব্রিটিশরা সাহায্য করেছিল, ব্রিটিশরা অ্যাকচুয়ালি কি করতে চেয়েছিল, কাদের দুর্বল করতে চেয়েছিল, কেন দুর্বল করতে চেয়েছিল, কোন জাতিকে তারা দুর্বল করতে চেয়েছিল, কোন ধর্মকে তারা দুর্বল করতে চেয়েছিল, তাদের ভেতর থেকে কিন্তু প্রশ্নের উত্তর চলে আসবে। অতএব বেশি কিছু হয়তো বলবো না হ্যাঁ এই ব্যাপারে। আর রইল কথা বালুচিস্তানে, তো অবস্থাটা এখন খুবই সঙ্গীন। হ্যাঁ, সমস্ত দিকের, সমস্ত পৃথিবীর নজর রয়েছে বালুচের দিকে। আর ওই যে বলে না, একটা জিনিস যেটা আমি বলবো, যে এই যে এর আগের একটা পডকাস্টে আমরা বললাম যে ওয়ার্ল্ড ওয়ার 3 যে কোনো সময় বেঁধে যেতে পারে, সেই ফ্রন্টটা কিন্তু এক বাংলাদেশ
বা পশ্চিমবঙ্গ হতে পারে, ওদিকে কিন্তু বালুচিস্তান ইরান হতে পারে। ওই জায়গাটা কিন্তু খুব সাংঘাতিক অবস্থা হয়ে আছে। সিরিয়া, আর সিরিয়া তো আছেই, যার সঙ্গে ইরাকও থাকবে। হ্যাঁ, ওদিকে তুরস্ক, মেন হচ্ছে তুরস্ক, যারা উস্কাচ্ছে এই ব্যাপারে। এখন দুটো দিকেই, এখন কোন দিকে ফাইনালি সুইচ ওভার করবে, কিন্তু যদি রাজনৈতিকভাবে দেখেন সেটাই আবার বাংলাদেশ পশ্চিমবঙ্গ অনেক বেশি গুরুত্ব। ওখানে তো সামরিক দিকটা হবে, এদিকে রাজনৈতিক দিকটা। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুদিক দিয়ে কিন্তু, ওই যে আপনি এর আগে একটা বলছিলেন না 10টা না 11টা দেশ একসঙ্গে অ্যাটাক করবে, আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে এই বালুচিস্তান এবং বাংলাদেশ ইস্যুতেই কিন্তু অ্যাটাকটা হবে। দেখা যাক বাকিটা তো। হ্যাঁ, আপনি যখন বললেন, আমার তো স্বভাব জানেন তো, ধান ভাঙতে শিবের গীত, হ্যাঁ, বা কি থেকে কি শুরু করলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ এরকম কিন্তু একটা কিন্তু হিন্ট কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে সেটা কতদিন ধরে, কবে সেটা হবে, কতদিন ধরে এই ঝামেলাটা চলবে, কিভাবে তার শুরু হবে, সেটা বোধহয় একমাত্র যিনি সব জানেন তিনিই বলতে পারবেন। একদম তাই। সেজন্য এখন আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ, এই ছাড়া আর কোনো উপায় নেই। এবং সজাগ রাখতে হবে, চোখ রাখতে হবে যে কি হতে চায়, হোয়াট ইজ গোয়িং অন, তারপরে নেক্সট স্টেপ কি হবে। তবে হ্যাঁ, এটা একটা কথা ঠিক যে ওদিকে পাকিস্তান বা বালুচিস্তান, এদিকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ, এই অঞ্চলটা মানুষকে খুব মূল্য দিতে হবে, খুব বড় ধরনের মূল্য দিতে হবে, এবং ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। যার ঠিক ওই দেখবেন ঝড় ওঠার আগে যেটা থমকে পরিবেশ, পূর্বাভাসটা থমকে থাকে, এখন কিন্তু ঠিক সেরকম, মানে কখন যে আগুনটা লাগবে, দাবানো শুরু হবে, বলা খুব মুশকিল। আর সেটা কারোর পক্ষে কন্ট্রোল করাও পুরোপুরি মুশকিল হয়ে যাবে তখন। মানে একটা হিউজ ক্রাউড, যেখানে 150 কোটি একটা ভাবা যায় একটা লোক সংখ্যা, সেখানে যদি একটা ভয়ঙ্কর কোনো সিভিল ওয়ার শুরু হয়ে যায় বা অ্যাটাকিং শুরু হয়ে যায়, তখন তো পরিস্থিতি খুব খারাপ হবে। তো যাই হোক, আমরা চাইবো যে বাংলাদেশও ভালো থাকুক, সোকল বাংলাদেশ আদৌ থাকবে, বাংলাদেশ যদি ভালো থাকে, ওই যে বললাম বারবার, বাংলাদেশ যদি শান্ত থাকে, পশ্চিমবঙ্গ শান্ত থাকে। হ্যাঁ, আর বাংলাদেশের কোনো অতিরিক্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার কাছে তো বহু ভিডিও আসে, এটা বলি যে পশ্চিমবঙ্গের মধ্যে এটা করব, ওটা করব, সেটা করব। দেখুন, উস্কানিতে উস্কাবেন না, কারণ ইটটা ছুড়লে তো হয়তো বা পশ্চিমবঙ্গ তো ভারতের অংশ, হয়তো বা এমন কোনো পাটকেল খেলেন, সে পাটকেলটা হয়তো সহ্য করবার ক্ষমতা হয়তো একদম, ক্ষতি হয়তো আপনাদের হলো, তাই নয় কি? এবং খামোখা অপরের বাড়িকে ব্যতিব্যস্ত কেন করতে যাবেন? ওটা করতে গেলে তো সবচাইতে বেশি নিজেরই ক্ষতি হবে। আপনারাও ভালো থাকুন, আমরাও ভালো থাকি, তাই নয় কি? ভালো থাকবেন, ভালো হবে আপনাদের। দেখা যাক ভবিষ্যতে অনেক কিছু ঘটবে, আর আমরা অ্যাক্রোপলিসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সবই শেয়ার করব, এবং সেই সঙ্গে আপনাদের ওপিনিয়নের অপেক্ষায় রইলাম। আশা করব আমরা যে আলোচনা করলাম, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, আপনাদের কিছু কোয়ারিজ থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন, একদম নির্দ্বিধায় জানাবেন, কারণ জেনে রাখবেন আপনারা আমাদের একটা অংশ, শুধু দর্শক নন বা শ্রোতা নন, আপনারাও আমাদের এই যাত্রার অংশ, আপনারা আমাদের পরিবার। একদম একদম। তো সেক্ষেত্রে আপনারাও এটা করুন, এই ওপিনিয়নটা সাহায্য করুন, এবং আপনারা আপনাদের মতামত গুরুত্বপূর্ণ জানান, বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, তাহলে যত ছড়াবে ওপিনিয়নটারও তত ভালো তৈরি হবে। তো যাই হোক, এই এপিসোডে আমরা আজকে এই অবধি রাখছি। আপনি যদি কনক্লুশনে কিছু বলার থাকে বলুন। এই একটাই কথা বলবো, যেটা দাদা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নিজেদের মতামত কমেন্টে লিখে জানান, এবং ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। নমস্কার।